হাই এভরিওয়ান, ওয়েলকাম সকলকে। গুড মর্নিং অল অফ ইউ। সো তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে ওয়েলকাম। আড্ডা 24/7 বাংলা এখন অনেক বড় ফ্যামিলি। আমরা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড যে চ্যানেলটি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেখানে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের পাশে থাকার, এবং ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য এক্সক্লুসিভলি আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো ডাব্লিউবিসিএস এর পলিটি আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম, এবং আমি তোমাদেরকে যেটা জানিয়েছিলাম যে তোমাদের সাথে পলিটির এনসিইআরটি ক্লাস 9 থেকে 12 আমি আলোচনা করব উইথ এমসিকিউ। তো আজকে অর্থাৎ সোমবার এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তোমাদের সাথে আমি লাইভ আসতে পারছি না। তোমাদের সাথে যে বিষয়টা কন্টিনিউ করার সেটা আমি তোমাদের সাথে করছি। তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, ভিডিওটিকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলো না। সো পলিটি রেসপেক্টে ডাব্লিউবিসিএস এক্সামিনেশন টার্গেট করে আমরা পড়াশোনা শুরু করার আগে আজকের দিনটা, আজকে আমাদের পড়াশোনা শুরু করার আগে যে মোটিভেশনাল কোটটি, সেটা হলো if you are not willing to risk the usual you will have to settle for the ordinary। অর্থাৎ যারা এক্সট্রা অর্ডিনারি, যারা সাকসেসফুল, যারা ফেমাস, তারা কিন্তু নিজেদের লাইফে রিস্ক অবশ্যই নেন। তো অবশ্যই কিন্তু লাইফে অনেক সময় আমরা এই কথাটা শুনে থাকি, নো রিস্ক নো গেইন। তো লাইফে মাঝে মধ্যে কিন্তু রিস্ক নিতে হবে। এবং বাইরে একটু আওয়াজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই অনেকে অবজার্ভ করবে ভিডিওটিতে। তো কিছু প্রোগ্রাম হচ্ছে, হোপফুলি আমরা সেই জায়গাটাতে মোটিভেটেড না হয়ে আমাদের আজকের দিনটা শুরু করছি এবং আজকের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে জানিয়ে রাখি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড আমি তোমাদের জন্য পেড কোর্স কিছু আনছি কিনা। তো শাহিন ম্যামের সাথে ডাব্লিউবিসিএস ক্র্যাকার্স 2022, যেখানে আমি তোমাদেরকে পড়াবো ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, এবং শাহিন ম্যাম তোমাদের সাথে আলোচনা করছেন ভারতীয় অর্থনীতি। তো প্রিলিমস এবং মেন্স ওরিয়েন্টেড এই কোর্সটি শুরু হতে চলেছে 9 সেপ্টেম্বর 2021। তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, তোমাদের জানাই এক্সক্লুসিভলি তোমাদের জন্য 77% ডিসকাউন্ট রয়েছে লিমিটেড পিরিয়ডের জন্য। যদি তোমরা আমার এই কোডটি ইউজ করো Y353, তোমরা কিন্তু অনেক স্বল্প মূল্যে কোর্সটি পারচেস করতে পারবে। এবং ডাব্লিউবিসিএস মাহা প্যাকে তোমরা যারা যুক্ত হওনি, এখানে এক্সক্লুসিভলি বিভিন্ন যে ব্যাচগুলো রয়েছে, অধ্যাবসায়, ক্র্যাকার, পার্ট পেপার 6, আমি এখানে দেখতে পাচ্ছ পেপার 5-এ রয়েছে। তো এটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। যাদের যেই সাবজেক্টে প্রবলেম, মাহা প্যাকের রেসপেক্টে তোমরা সবটাই পাবে। প্রিলিমস মেন্স ফুললি কিন্তু কভার হচ্ছে। Y353 কোড হচ্ছে আমার কোড। সো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে আমি অলরেডি আলোচনা করেছি 4টে চ্যাপ্টার, এবং যেটা আমাদের 4th চ্যাপ্টার, সেখানে আমরা প্রথমত শুরু করেছিলাম আমাদের যেটা লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্টকে নিয়ে। তো আমরা অলরেডি জানি যে ইন্ডিয়ান পার্লামেন্ট এই কনসেপ্টটা এসছে ইউকের মিনি পার্লামেন্ট থেকে। ইউকের মিনি পার্লামেন্ট থেকে এই কনসেপ্টটা এসছে। এবং এক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যিনি প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন কাউন্সিল অফ মিনিস্টার্সদের হেড। সো আমরা যদি দেখি যে পার্লামেন্টের রেসপেক্টে ইন্ডিয়ান পার্লামেন্টের কম্পোজিশন কি, তো এক্ষেত্রে লোকসভা দ্যাট ইজ হাউস অফ পিপল, রাজ্যসভা যেটাকে আমরা বলছি কাউন্সিল অফ স্টেটস, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি হচ্ছেন আমাদের ইন্টাগ্রাল পার্টে পার্লামেন্টে আছেন। তো দেখো, আমি তোমাদেরকে এটা বলেছিলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3টে মেজর অর্গান থাকে। 3টে মেজর অর্গান থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমরা সেই জায়গাটা থেকে একটু মোটিভেশনটা সরিয়ে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের পড়াশোনার সেকশনটাতে ফোকাস করার জন্য। তো এখানে আমরা দেখো পলিটিক্যাল এক্সিকিউটিভ যে টপিকটা, সেটা আজকে জানবো। তো পলিটিক্যাল এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের এখানে এক্সিকিউটিভ যারা, তারা হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া,
ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। এই চারজন হচ্ছেন আমাদের সেন্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। যদি আমরা স্টেটের রেসপেক্টে বলি, স্টেটের রেসপেক্টে যদি আমরা বলি তাহলে হচ্ছেন গভর্নর, চিফ মিনিস্টার যিনি কিনা স্টেটের রেসপেক্টে রয়েছেন, এবং স্টেট এক্সিকিউটিভ হেড রয়েছেন। তো এক্ষেত্রে গভর্নর যদি স্টেট এক্সিকিউটিভ হেড হন তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, আমরা জানি। প্রাইম মিনিস্টার যদি এক্ষেত্রে রিয়েল পাওয়ারটা থাকে সেন্ট্রির রেসপেক্টে, তাহলে স্টেটের রেসপেক্টে থাকবে চিফ মিনিস্টারের, ঠিক আছে, রিয়েল এক্সিকিউটিভ হিসেবে। বাইরের আওয়াজটা প্লিজ একটু ইগনোর করে তোমরা ক্লাসে একটু ফোকাস করো, কারণ এরকমভাবে যদি আমরা ওয়েট করে থাকি তাহলে আমাদের সময়টা পেরিয়ে যাবে, আমাদের ক্লাসগুলো মিস হবে, এবং ক্লাসগুলো থেকে আমরা যে ইন্টারাকশনগুলো ক্রিয়েট করছি সেগুলো প্রবলেম হবে। তোমরা যখনই এনসিইআরটি পড়ছো, যে কোনো একটা টপিক আমি তোমাদেরকে বোঝাবো, তোমরা চেষ্টা করবে সেই টপিকটা নিয়ে লক্ষ্মীকান্তের বইটি ওপেন করতে। আজকে সকালবেলা যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, অর্থাৎ আজকে মানে হচ্ছে শনিবার দিনকে যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম, ঠিক আছে, সেখানে আমি তোমাদের বলেছিলাম যখন পার্লামেন্ট পড়বে পার্লামেন্টের চ্যাপ্টারটা লক্ষ্মীকান্তের বই থেকে ওপেন করো। তো তোমরা অনেকে ওপেন করেছিলে, এবং সেখানে আমি পড়াতে অনেক কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলি, সেগুলো একটু নোট ডাউন করে নেবে। চেষ্টা করবে পেন্সিল দিয়ে লেখার, বা তোমাদের কাছে যদি স্টিকি নোট থাকে তাহলে সেটা একটু লিখে নেবে, ঠিক আছে। সো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে যুক্ত হওনি বা আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা জয়েন হয়ে যাও, দেন আমি আজকে ক্লাসটিকে এগিয়ে নিয়ে যাব। যারা এখনো পর্যন্ত আড্ডা 24/7 বাংলাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটির সাবস্ক্রিপশনের পাশাপাশি তোমরা বেল আইকনটিকে প্রেস করে দাও এই WBCS টপার্স চ্যানেলে নিয়মিত, যাতে তোমরা আপডেট পেতে থাকো। একটু জল খেয়ে নেব, তারপরে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, সো আমি তোমাদের শনিবার দিনকে বলেছিলাম যে এক্সিকিউটিভ যারা, তারা হচ্ছে রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। তো এখানে দেখো লেজিসলেচার কথাটির অর্থ কি। লেজিসলেচার মানে হচ্ছে ল মেকিং অথরিটি, তাই জন্যই আমরা পার্লামেন্ট পড়েছি। তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, আচ্ছা পার্লামেন্ট পড়লে কি স্টেট লেজিসলেচার পড়তে হবে? অবশ্যই পড়তে হবে। যখন যখন সেন্ট্রি পড়বে পাশাপাশি তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্টেটকে পড়ে নেওয়া। স্টেট লেজিসলেচার, বা আমরা বলতে পারি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ কোনো কোনো স্টেটে স্পেসিফিক্যালি আমরা দেখি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লেজিসলেটিভ কাউন্সিল থাকে, ঠিক আছে। তো এখানে দেখো স্পেসিফিক্যালি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আমরা এটা দেখেছি এক্সিকিউটিভে, তিনি কিন্তু ডিসিশন নিয়ে থাকেন, ঠিক আছে। যত যাবতীয় যে ডিসিশন সেটা কিন্তু প্রেসিডেন্ট সেক্ষেত্রে সেরকমভাবে নিচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসাবে পিএম কিন্তু ডিসিশন মেকিং করছে, কারণ কাউন্সিল অফ মিনিস্টার্সে তিনি হেড, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এক্সিকিউট কিন্তু উনি যা উইশ করছেন সেটার ওপরে কিন্তু পার্লামেন্টের লোকসভার কাজকর্ম হচ্ছে, কারণ আমরা অলরেডি পড়েছি লোকসভার রেসপেক্টে লোকসভা, হাউস অফ পিপল, ল মেকিং অথরিটি, বা আমরা বলতে পারি লোকসভাতে ম্যাক্সিমাম কাজকর্ম হয়। এমপিস যারা রয়েছেন, এমপিসদের হেডই হচ্ছেন প্রাইম মিনিস্টার। তাহলে যাবতীয় যে কাজকর্মগুলো লোকসভা থেকে ম্যাক্সিমাম কাজকর্মগুলো হচ্ছে, লোকসভা কিন্তু পার্মানেন্ট নয়। যদি প্রশ্ন আসে যে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে পার্মানেন্ট বডি কোনটা, আমাদের আনসার কিন্তু হবে রাজ্যসভা। রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট বডি। তো এল কেন বললাম? লোকসভা হচ্ছে এল ফর লোকসভা, আরেকটা এল হচ্ছে লোয়ার হাউস, রাজ্যসভা হচ্ছে আপার হাউস। অবশ্যই মনে রাখতে হবে। আপার কিভাবে মনে রাখবো? ওপরে রয়েছে কারণ সে পার্মানেন্ট, ঠিক আছে, মানে পার্মানেন্ট এমপ্লয়িরা উঁচু পোস্টে থাকে, যারা পার্মানেন্ট নয় তারা নিচু পোস্টে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের রেসপেক্টে এখানে ডে টু ডেতে কিন্তু মানুষজনের যেটাকে বলে চাহিদা, মানুষজনের ডিমান্ড, মানুষজনের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করার জন্য লোকাল লেভেলে থাকবে গভর্নমেন্ট, স্টেট লেভেলে থাকবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে থাকছে হচ্ছে গভর্নমেন্ট। প্রথম পর্যায়ে ছিল 2 টায়ার সিস্টেম,
বর্তমানে এসে গেছে 3 টায়ার সিস্টেম, অর্থাৎ আমাদের 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 সেখানে পার্ট 9 এবং পাশাপাশি শিডিউল 11-এ আমাদের গ্রাম পঞ্চায়েতকে আমাদের গ্রামের লোকাল গভর্নমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিমিলারলি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলে, যে গ্রামেতে যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে, যেমন চাষবাসের জমি নিয়ে প্রবলেম, জলসেচের অসুবিধা, পাকা রাস্তা নেই, শিক্ষার অসুবিধা, স্বাস্থ্যতে প্রবলেম, এগুলোর জন্য ছোট ছোট সমস্যা, কারণ নামের বানান ভুল আছে সেটা ঠিক করতে হবে, কারোর হয়তো বার্থ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি সেটা পেতে হবে, তো সেটা পঞ্চায়েতে যাবে মানুষজন, ছোট ছোট প্রবলেম, লোকাল এরিয়া, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লোকাল গভর্নমেন্ট। তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, আজকের ভিডিওটা যারা দেখছো, যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়, এবং মহাত্মা গান্ধীজি আমাদের এই লোকাল গভর্নমেন্টকে নিয়ে কি ভেবেছিলেন সেটা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের পড়া বুঝতে প্রবলেম হলে কমেন্ট করবে, অবশ্যই রেলেভেন্ট কোশ্চেন করবে যেগুলো তোমাদের এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেটার যে ক্লাসটা করছো সেই ক্লাসটা থেকে যদি কিছু বুঝতে না পারো জানাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে শহরের ক্ষেত্রে তাহলে কি হতে পারে, শহরের ক্ষেত্রে আমাদের হতে পারে শহরে কেউ ইললিগাল কনস্ট্রাকশন করলো, ইলেকট্রিসিটির প্রবলেম, ম্যালেরিয়া বাহিত মশাবাহিত যে রোগ, ম্যালেরিয়া বাহিত বলছি না, মশাবাহিত যে রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ঠিক আছে, এনকেফেলাইটিস, এই ধরনের যে বাহিত রোগগুলো হচ্ছে, নোংরা জমা জল, রাস্তাঘাটে জল জমে আছে, এগুলোর জন্য আমরা যেতে পারি মিউনিসিপ্যালিটিতে। অর্থাৎ local government means a government which preside বা বলতে পারি exercise its work in respect of local area, ঠিক আছে, ব্র্যাকেটে লিখতে হবে in respect of village and cities irrespectively, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো all those functionaries are collectively known as executive, they are called executive because of the execution of policies of the government, very important line. So executives are person who are basically execute the policies of the government under Constitution of India, because Constitution of India হচ্ছে আমাদের সুপ্রিম ল বুক অফ আদার বা মাদার অফ আদার লস, ঠিক আছে। কনস্টিটিউশন এতটা গুরুত্বপূর্ণ যেখানে ভারতীয় সংবিধান হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, লেন্থিয়েস্ট, কম্প্রিহেন্সিভ ডিটেল ডকুমেন্ট, ওকে। তো লার্জেস্ট, লেন্থিয়েস্ট, কম্প্রিহেন্সিভ ডিটেল ডকুমেন্ট কেন, দেখো প্রথম পর্যায়ে আমাদের কনস্টিটিউশন কিন্তু ছিল একটি প্রিয়াম্বেল, 395টা আর্টিকেল, এক্ষেত্রে পার্ট হচ্ছে 22 এবং শিডিউল হচ্ছে 8। এখন বর্তমানে প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করা হয়েছে বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এর পাশাপাশি এই প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি 3টে শব্দ অ্যাড অন হয়েছে। টিল নাও প্রিয়াম্বেল অ্যামেন্ডেড অনলি ওয়ান্স, এখনো পর্যন্ত একবারই হয়েছে, ওকে। নেক্সট হচ্ছে 395টা হয়ে গেছে 448, 8টা শিডিউল হয়ে গেছে 12টা, 22টা পার্ট হয়ে গেছে 25টা পার্ট। তো ঠিক আছে, এছাড়াও কিছু অ্যাপেন্ডিক্স থাকে, ঠিক আছে, কিছু এক্সট্রা অ্যাড অন সেকশন থেকে থাকে, তাহলে বোঝাই গেল। নেক্সট হচ্ছে আমাদের দেশ হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট ডিফারেন্ট টাইপের হতে পারে, ডিফারেন্ট কান্ট্রিজের ডিফারেন্ট আমাদের মানে ফর্ম অফ গভর্নমেন্ট হয়, কোথাও প্রেসিডেন্সিয়াল, কোথাও আমরা বলতে পারি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, কোথাও ডেমোক্রেসি, কোথাও হচ্ছে মনার্কি, মনার্কি ইউকেতে আছে, যেখানে মনার্ক মানে হচ্ছে কি হেরিডিটি বেসে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, অর্থাৎ রাজা যদি থাকে রাজার বংশ পরম্পরায় রাজার ছেলেই রাজা হবে, ঠিক আছে। আমাদের দেশে এটা নেই। অনেকের মধ্যে প্রশ্ন থাকে, আচ্ছা ডেমোক্রেসি অ্যাকচুয়াল মানেটা কি? তো ডেমোক্রেসি কথাটার মানেই হচ্ছে পিপলস গভর্নমেন্ট, ওয়ার পিপল ক্যান রান দ্য গভর্নমেন্ট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো ডাইরেক্টলি যদি আমাদের প্রশ্ন আসে যে ডাইরেক্ট ডেমোক্রেসি কোথায় আছে, আনসার কি হবে? নট ইন ইন্ডিয়া, ইট ইজ ইন সুইজারল্যান্ড, ঠিক আছে। সুইজারল্যান্ডে আছে ডাইরেক্ট ডেমোক্রেসি, যেখানে মানুষজন ডিরেক্টলি কাজকর্ম করছে। বাট আমাদের দেশে কি? আমাদের দেশে হচ্ছে আমরা এমএলএ এমপিসদেরকে ভোট দিচ্ছি, এমএলএ এমপি যারা রয়েছে তারা কি করছে,
আবার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সিলেক্ট করছে, তাহলে আমাদের দেশে ইনডাইরেক্ট। সো পলিটিক্যাল যারা লিডার্স রয়েছে তারা কি করছে, বড় বড় ডিসিশন নিচ্ছে এর রেসপেক্টে, এবং এক্ষেত্রে মানুষজন কি করছে, একটা টার্মে তাদেরকে সিলেকশন করছে। কতদিন? কোনো কোনো জায়গায় 6 বছর, কোনো কোনো জায়গায় 4 বছর, কোনো কোনো জায়গায় আবার 1 বছর, হয় না কখনোই 5 বছর। আমাদের দেশে কত বছর কমেন্ট করে জানাবে, আমাদের এখানে 5 বছর। তো এই জন্য এনাদেরকে বলা হয় পার্মানেন্ট এক্সিকিউটিভ অফ সিভিল সার্ভিসেস। পার্সন ওয়ার্কিং ইন সিভিল সার্ভিসেস আর কল্ড সিভিল সার্ভেন্ট। তো হু আর দ্য সিভিল সার্ভেন্ট, এটা যদি মনে আসে তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে যে এক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই সিভিল সার্ভেন্ট কারা, যারা কিনা সিভিল সার্ভেন্ট। এবার আমরা এখানে সিভিল সার্ভিস, ঠিক আছে, এটা হতে পারে সেন্ট্রির রেসপেক্টে, এটা হতে পারে আমাদের স্টেটের রেসপেক্টে, ঠিক আছে। সিভিল সার্ভেন্ট, এটা আমি আন্ডারলাইন করলাম, মার্ক করে দিলাম সিভিল সার্ভেন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি সিভিল সার্ভেন্ট তারা যারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে, সিভিল সার্ভিসেস করছে। একটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, যারা কিনা আইএএস আইপিএস, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে স্টেট ওরিয়েন্টেড, ঠিক আছে। আমাদের দেশে হচ্ছে স্টেট ওরিয়েন্টেড। তোমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছো, তো ডাব্লিউবিসিএসকে এটাকে যদি আমরা ভাঙি তাহলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সিভিল সার্ভেন্ট হবে। যারা ইউপিএসসি দেবে তারা ইন্ডিয়া বেস হবে, ঠিক আছে। তো জেনারেলি দেখো এই যে অফিসার্সরা রয়েছেন, ঠিক আছে, আন্ডার পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট দেম ক্যারিং ওয়ান ডে টু অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করব, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আমরা এক্ষেত্রে করব। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড পার্মানেন্ট এক্সিকিউটিভ। সো ডেমোক্রেসিতে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি কাদের দেওয়া হয়? আমাদের দেখো একটা কথা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এক্ষেত্রে পিপল অফ ইন্ডিয়াকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে। পিপল অফ ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ পিপল মানে কি? আমরা নিজেরা, ঠিক আছে। পিপল হচ্ছে আমরা নিজেরা, মানে জনগণ, ভারতের জনগণ, বা যাকে আমরা বলছি সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো পিপল হচ্ছে খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। সুপ্রিম অথরিটি, দেখবে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে 4টে অপশনস রইল, একটা রইল পিপল, একটা রইল উই বলতে বোঝানো হয়েছে কনস্টিটিউশনকে, তারপরে বলা হলো যে এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট। তো তখন কিন্তু আনসার হবে আমাদের পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। পিপল অফ ইন্ডিয়া মানে হচ্ছে আমরা, ফাইন। তো জেনারেলি মানুষজন কি করছে দেখো, আমরা জেনারেলি এই যে মিনিস্টার্স, যাদের এই যে আমরা বলি না যে তোমরা হচ্ছে সরকারের চাকর, তার মানে কথাটার মানে কি, সরকারের চাকর মানে কি, আমরা বাবা তোমাদেরকে সিলেক্ট করেছি। এই যে মিনিস্টার, তুমি কি মিনিস্টার হতে পারতে, বা আপনি কি মিনিস্টার হতে পারতেন দাদা আবার দিদি, দাদা দিদি বলবো না যদিও। তো এক্ষেত্রে মিনিস্টারদেরকে আমরা পছন্দ করছি, যাকে প্রেফার করছি তাকে আমরা সিলেক্ট করছি। তিনি কি করছেন, একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম আমাদের বিহাফে কাজ করছেন। আমাদের যে ডিমান্ডসগুলো রয়েছে, আমাদের যে স্পেসিফিক্যালি চাহিদাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তিনি মেটাচ্ছেন, ঠিক আছে। মেটাচ্ছেন বলেই তো তাকে আমরা নিয়েছি। 5 বছর পরে যদি দেখি আমাদের এক্সপেকটেশন আইদার ফুলফিল হবে অর কি হবে, নট এক্সপেক্টেড, যেটা আমরা চেয়েছি সেটা আমরা পাইনি, তো আমাদের এক্সপেকটেশন ফুলফিল হলো না, তখন আমরা কি করব, নতুন একজনকে আনবো, তাই তো। তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা জেনারেলি হ্যাপেন্স। তো এটা একটা লার্জ অর্গানাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে experts can tell the route, but someone which larger view decide the destination. In a democracy, elected ministers perform this role. So ministers are a person who can elected by the people. আমাদের এখানে আছে না of the people, by the people, for the people, কথাটা কেন বলা হয়, মানে জনগণের দ্বারা, জনগণের দ্বারা সরকারের যে মানুষজন যারা প্রতিনিধি তাদেরকে আমরা নির্বাচিত করলাম, ঠিক আছে। তারা কি করছে, তারা আমাদের বিহাফে কাজ করবে বলে তাদেরকে আমরা সিলেক্ট করেছি। 5টা বছর আপনি আমাদের হয়ে কাজ করুন, আমাদের যে ডিমান্ডসগুলো সেটা ফুলফিল করুন, তাকে আমাদের যে মানে আমাদের যেটা ডিজায়ার,
ইনার, যেটা হয়তো আমি ডিরেক্টলি গিয়ে বলতে পারছি না, আমি প্রতিনিধি তাকেই পছন্দ করব না যে কিনা আমার ইচ্ছাগুলো পূরণ করবে। তাহলে এরকমভাবে দেখো, আমাদের একটা কথা বলা হয়, আমাদের 1 পার্সন ইকুয়াল টু 1 ভোট। তো সিমিলারলি 10টা পার্সনের একটা করে ভোট 10টা ভোট হচ্ছে, তাই না? তাহলে 10টা পার্সনের ভিউজ 10 রকম হতেই পারে। তার মধ্যে থেকে একটি ব্যক্তিকে যদি ম্যাক্সিমাম পার্সেন্টেজ সিলেক্ট করা হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, সেই পার্সনটা সিলেক্টেড হলো, জিতলো, জয়যুক্ত হলো, এবং সে আমাদের হয়ে কাজ করবে। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারলে। এগুলো খুবই বেসিক ছোট ছোট কনসেপ্ট, সবাই আমরা জানি এগুলো, জাস্ট ফর রিভিশন, জাস্ট ফর ক্ল্যারিফাই বেসিক কনসেপ্ট। যারা ফার্স্ট টাইম পলিটি পড়ছো, যারা ভয় পাচ্ছ যে সায়েন্স বা কমার্স থেকে আমরা কি করে পড়বো, তাদের বলি কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এখানে দেখো, আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে, আমাদের সংবিধানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পাওয়ারফুল পার্সন কিন্তু এক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে কে? মোদিজিকে আমরা বেশি দেখতে পাই। তো মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন। সো এক্ষেত্রে দেখো, প্রাইম মিনিস্টারের রেসপেক্টে কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না। প্রাইম মিনিস্টারকে সিলেক্ট করছেন কে? প্রেসিডেন্ট। ঠিক, তো প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন প্রেসিডেন্ট। কততম আর্টিকেলে এটা বলতে হবে, অবশ্যই কিন্তু এটা বলতে হবে। তো আর্টিকেল 75, ঠিক আছে, আর্টিকেল 75-এ প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন প্রেসিডেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সিমিলারলি প্রাইম মিনিস্টারের একটা টিম আছে, তো যেই পার্টি থেকে তিনি বিলং করছেন তার একটা টোটাল টিম আছে, সেই টিমটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স, রাইট? যারা কিনা বেসিক্যালি কাজ করছে কোথায়? লোকসভার রেসপেক্টে। এবং অবশ্যই এই যে কাউন্সিল অফ মিনিস্টার্সকে সিলেকশন করছেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বাট এক্ষেত্রে তাকে অ্যাসিস্ট করছেন কে? প্রাইম মিনিস্টার। তার মানে আর্টিকেল 75 কি বলছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া shall appoint prime minister and he can also appoint other ministers with the consultation of PM. সিম্পল আর্টিকেল 75 এটাই বলে, আর কিছু বলে না। তো এক্ষেত্রে দেখো, আমাদের দেশে কিন্তু কখনো সিঙ্গেল পার্টি রুল চলে না। কারণ যদি সিঙ্গেল পার্টি রুল হয়, তাহলে এক্ষেত্রে আমাদের আদার সাইড বা অপোজিশন কী করে থাকবে? মেজরিটি যাকে পছন্দ করছে তাদের মধ্যে থেকে একজন লিডার হচ্ছে, তাই না? একটা কোশ্চেন আসে, প্রাইম মিনিস্টার যদি এক্ষেত্রে কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড হয়, তাহলে হাউসের লিডার কাকে বলা হয়? লিডার অফ দ্য হাউস ইজ অলসো প্রাইম মিনিস্টার। অবশ্যই মনে রাখবে, প্রাইম মিনিস্টারের পাওয়ারটা কিন্তু যথেষ্ট মানে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে লিডার অফ দ্য হাউস ইজ PM, অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এক মিনিট। প্রাইম মিনিস্টার হচ্ছেন লিডার অফ দ্য হাউস, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট আদার মিনিস্টার। একটু আগে বলে দিলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে তারা কোথায় যাবে বলো তো? তারা লোকসভায় যাবে। লোকসভা মানেই হচ্ছে আমাদের সেন্ট্রি, রাজ্যসভা মানে স্টেট। স্টেটেতে কারা থাকবে? বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রী এবং তাদের যে টিম থাকছে, তাই তো। তারপরে প্রাইম মিনিস্টার হচ্ছে নিজের টিমটা চুজ করে। এটা কিন্তু অবশ্যই দেখবে, যখন কোনো ভোট হলো, লোকসভা নির্বাচন হলো, যিনি PM হলেন তিনি কী করবেন? তার যে টিম, তার টিম হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। প্রাইম মিনিস্টার কিন্তু নিজে থেকে একটা লিস্ট দেন যে এই মন্ত্রী এটা হবেন। এবং আমরা কিছুদিন আগে বিধানসভা যে নির্বাচন হলো, সেখানে আমরা কি দেখলাম? পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, মানে ওয়েস্ট বেঙ্গলে যে নির্বাচন হলো, সেখানে দিদি কিন্তু ফাইনালাইজ করলেন তার টিম, তাই না? তো দিদি এখানে কি করছেন যে এই মন্ত্রী হচ্ছে খাদ্য দপ্তর, এই মন্ত্রী হচ্ছে শিক্ষা দপ্তর, এই মন্ত্রীকে স্বাস্থ্য দপ্তর দেওয়া হলো, একে বিভিন্ন মানে শিশুদের ওয়েলফেয়ারের জন্য, চাইল্ড ডেভেলপমেন্টের জন্য একটা দেওয়া হলো শিশু দের দপ্তর, শ্রম দপ্তর, আইন দপ্তর, কারা দপ্তর, ডিফারেন্ট দপ্তর রয়েছে, মানে সেক্টর রয়েছে। সেরকমই সেন্ট্রিতেও আছে এডুকেশন মিনিস্টার, হেলথ মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে, মনে রাখতে হবে। Council of Minister of official name body includes the minister. It usually 60 to 80 minister of different rank. Very important. কত থেকে কত? 60 থেকে 80,
60 থেকে 80 মিনিস্টার্সরা ডিফারেন্ট র্যাঙ্কে থাকবে। অবশ্যই মনে রাখবে কিছু মিনিস্টার থাকছেন পার্মানেন্ট, কিছু মিনিস্টার থাকছেন টেম্পোরারি, ঠিক আছে? যেমন আমরা বলি যে সমমন্ত্রী, বাংলায় বলছি, মানে কি ইনি কিন্তু সম্পূর্ণ পাননি। দমকল মন্ত্রী ধরো একজন, এবং পুরো সম্পূর্ণভাবে মন্ত্রী আবার হচ্ছেন না, মানে তারা জাস্ট একটা পার্ট হিসেবে থাকছেন। তাদেরকে, যিনি ধরো শিক্ষামন্ত্রী, শিক্ষার সাথে যদি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেওয়া হয়, এটা না গোপের মতো হয়ে গেল, যাই হোক, তো তাকে বলা হচ্ছে মন্ত্রীদের মন্ত্রিমণ্ডল বা মন্ত্রিসভা, ঠিক আছে? ডিফারেন্ট সেক্টর, সেটা ফাইনাল কিন্তু করবেন পিএম। নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স, ভেরি ইম্পর্টেন্ট। ইট কম্প্রাইজেস 25 মিনিস্টার্স, ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা বাড়ি, সেই বাড়িটার মধ্যে ধরা যাক 20 থেকে 25 জন রয়েছে, যদি সেটা জয়েন্ট ফ্যামিলি হয় অবশ্যই। তো জয়েন্ট ফ্যামিলি মোটামুটি 25 জন, তার মধ্যে থেকে দেখবে মা বা বাবার ফেভারিট কিছু মানুষজন থাকে, তাদেরকে নিয়ে তারা আবার 25 জনের মধ্যে 10 জনকে বাছলো, যারা কিনা সব মোটামুটি ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকছে, ডিসিশন মেকিংয়ে থাকছে। ইনার রিং, ভেরি ইম্পর্টেন্ট। ইনার রিং মানে কি 25 জনকে ভেতরে, মানে একটা টোটাল হচ্ছে 60 জন, তো 50 বা 60 যেটা আমি বললাম, তার মধ্যে থেকে 25 জনকে আবার তার ভেতরে চুজ করা হলো। এর ভেতরেও একটা ছোট্ট সার্কেল আছে। তারপর দেখবে মা বা বাবা যেই 10 জনকে বাঁচলো, তার মধ্যে থেকে যার কথা বাড়িতে বেশি চলে, কোনো কোনো ফ্যামিলিতে মায়ের কথাই শেষ কথা, কোনো কোনো ফ্যামিলিতে বাবার কথা শেষ কথা, তো বাবার আবার 1জন কি 2জন সন্তান থাকে যাদের সাথে সে সব কথা শেয়ার করে, বা মায়ের ক্ষেত্রে তাই, জানিস তো, এটা কিনবো ভাবছি, এটা করবো ভাবছি, ওটা হচ্ছে তার সাথে রেগুলার কথা হচ্ছে। সেই কথা আবার যখন মা বলছে ছেলে বা মেয়েকে, তখন বলছে তুই কিন্তু জানাস না, হ্যাঁ, দিদিকে বা দাদাকে, এটা কিন্তু তোর সাথে পার্সোনালি বললাম। সেই সন্তানও যখন তার মাকে বলছে, মা তোমাকে জানালাম, তুমি কিন্তু আবার ওদের সাথে এটা শেয়ার করো, এটা গোপন রেখো, ঠিক আছে? তো সেটাকে বলা হচ্ছে কিচেন ক্যাবিনেট। তার মানে কি, মায়ের রান্নাঘরে সবাই এন্ট্রি পাবে না, না? তো এই জন্য বাড়ির কিচেনে সবাই এন্ট্রি পায় না। তো রান্না জেনারেলি মায়েরাই করে থাকে, কিছু কিছু ফ্যামিলিতে আবার বাবারাও করে থাকে। বাবা যদি শেফ হয় তো বাবাই রান্না করবে, খুবই ন্যাচারাল। যদিও যারা শেফ হয়ে থাকেন তারা, আমি এটা শুনেছি, সঞ্জীব কাপুরের একটা ইন্টারভিউ দেখেছিলাম, উনি নিজের বাড়িতে খুব একটা বেশি রান্না করেন না, ঠিক আছে? ওনার ওয়াইফ রান্না করেন, তখন উনি আবার বলেন আমার ওয়াইফই হচ্ছে সুপার শেফ, ঠিক আছে? তো জেনারেলি বোঝা গেল। তাহলে একটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কাউন্সিল অফ মিনিস্টার্স, সেকেন্ড হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে ক্যাবিনেট মিনিস্টার্স, আর থার্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। তাহলে 1 2 3 কাউন্সিল অফ মিনিস্টার্স, ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড কিচেন ক্যাবিনেট, ঠিক আছে? সার্কেলের ভিতর আরেকটা সার্কেল, তার ভিতরে একটা ছোট্ট সার্কেল। নেক্সট হচ্ছে মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তো এটা আমি বললাম একটু আগে, ইউজুয়ালি ইনচার্জ, অফিসার ইনচার্জ, মানে কি অফিসের মধ্যে কিছুদিন, ধরো তোমরা একটা কোথাও, আমি তোমাদের কি এক্সাম্পল দেবো, একটা থানায় গেলে মোবাইলে সিম হারিয়ে গেলে এখন কি হচ্ছে, 49 টাকার রিচার্জ না করলে আমাদের সিম বন্ধ হয়ে যাচ্ছে। এবার সেটা গিয়ে যদি তুমি যতই রিকোয়েস্ট করো না কেন, সেই সিম আর তুমি পাবেও না, ফোনও পাবে না। বাই চান্স কারোর ফোন হারিয়ে গেল, কিছুদিন আগে আসলে আমার এটা হয়েছে, তাই জন্য আমার এটা এক্সাম্পল দিতে সুবিধা। তো এখানে যখন তুমি জিডি করবে, জেনারেল ডায়েরি, তখন তোমাকে কি করতে হবে, টু দ্য অফিসার ইনচার্জ, তারপরে অফিসের নাম, যেখানকার লোকেশন সেখানকার পিএস লিখতে হবে। তেমনই অফিসার ইনচার্জ মানে কোন হেড, ওই যে অফিসটা ওনার আন্ডারে, ওনার চার্জের আন্ডারে, তাই জন্য ওনাকে বলা হচ্ছে অফিসার ইনচার্জ, ঠিক আছে? তো এখানে অফিসার ইনচার্জ থাকছে এই মানুষজনেরা ক্যাবিনেট মিটিংয়ে অনলি যখন হচ্ছে, স্পেশালি তারাই ইনভাইটেড হচ্ছে, ঠিক আছে? মিনিস্টার অফ স্টেট কারা, যারা কিনা এই ক্যাবিনেট মিনিস্টার্সের আন্ডারে আবার থাকছে, তার মানে কি বড় দাদার আন্ডারে ছোট ভাই বোনেরা থাকছে, তাই তো? অফিসার ইনচার্জ হচ্ছে পার্টিকুলার একজন বড়, তার আন্ডারে ছোট বাবু, বড় বাবু, মেজবাবু, বিভিন্ন বাবুরা থাকছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, সিন্স ইট ইজ নট প্র্যাকটিক্যাল ফর অল মিনিস্টার্স টু মিট রেগুলারলি ডিসকাস এভরিথিং, ডিসিশন আর টেকেন ইন ক্যাবিনেট। খুবই স্বাভাবিক, কারণ ক্যাবিনেট হচ্ছে ওই যে সার্কেলের ভিতরের সার্কেল, ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, দ্যাটস ওয়াই ক্যাবিনেট ওয়ার্ক অ্যাজ আ টিম, ভেরি ইম্পর্টেন্ট সেকশন, যে ওয়ার্ক অ্যাজ আ টিম, এটা কিন্তু মনে রাখতে হবে, অ্যাজ আ টিম কাজ করছে, ঠিক আছে? মিনিস্টাররা একটা টিম হিসেবে কাজ করে, কালেকটিভলি রেসপন্সিবল বলা হয়। আচ্ছা, তার আগে বলে রাখি
WBCS এর মহাপ্যাক অনেকেই নিয়েছো, অনেকে নিতে চাইছো, অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে এই যে মহাপ্যাক আছে এটা কি। তো এখানে তোমরা ডিফারেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এরকম যে পেপারসগুলো রয়েছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি পেপার 5, দ্যাট ইজ ইন্ডিয়ান পলিটি। আমার সাথে শাহিন ম্যাম পড়াচ্ছেন ইন্ডিয়ান ইকোনমি, এবং ডিফারেন্ট স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন যেখানে কিনা সাবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। যেমন এখানে শুভদীপ স্যারের সাথে অপূর্ব স্যার তোমাদের সাথে পড়াচ্ছেন বেঙ্গলি ইংলিশ কম্পালসারি পেপার, শাহিন ম্যামের সাথে শতভিষা ম্যাম পড়াচ্ছেন হিস্ট্রি জিওগ্রাফি। এখানে আবার শুভদীপ স্যারকে আমরা দেখতে পাচ্ছি শুভ স্যারের সাথে ম্যাথ রিজনিংয়ে এনারা রয়েছেন। তো এখানে সাবজেক্ট ওরিয়েন্টেড আমার যে কোড, এটা হচ্ছে আমার কোর্স, এটা হচ্ছে আমি। তো এখানে পেপার 5 তোমরা সিলেক্ট করতে পারো, এবং আমার কোড হচ্ছে Y353, যেটা লিমিটেড পিরিয়ডের জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে। কারণ এক্ষেত্রে তোমরা এই মাসের মধ্যে যদি সাবস্ক্রিপশনটা নাও, আমার এই কোডটা ইউজ করে 77%-এর ওপর পাচ্ছ তোমরা ডিসকাউন্ট। বিকজ এই কোর্সটার হচ্ছে প্রাইস 5999। তোমরা যদি আমার কোডটা ইউজ করো 1300 টাকার মধ্যে তোমরা কোর্সটা পেয়ে যাবে। এবং যদি তোমাদের মহাপ্যাক বা মেগা প্যাক থেকে থাকে তাহলে কোর্স ফি আরও কমে যাবে, জাস্ট আপডেট করে নেবে। ডেসক্রিপশন লিঙ্কে কিভাবে আপডেট করবে 1 বছরটা 2 বছর, আরেকটা কথা সেটা হচ্ছে 2 বছরের যারা প্যাক নিয়েছো, 2 বছরের যারা স্পেসিফিক্যালি যে কোনো ধরনের মহাপ্যাক মেগা প্যাক বা ক্র্যাকার্সের জন্য নিতে চাইছো, তাদেরকে জানিয়ে রাখি 2 বছরেরটা 1 বছর নিলেই হবে। তার মানে কি 1 বছরে তোমরা অ্যামাউন্টটা দিচ্ছ, 2 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছে অটোমেটিকলি। এই এক্সক্লুসিভ অফারটা কিন্তু ফর দিস মান্থ, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার ওয়ার্ক করছে অ্যাজ আ টিম। এখানে কিন্তু কোনো মিনিস্টার ওপেনলি কিন্তু গভর্নমেন্টের ডিসিশনকে সবচেয়ে পছন্দ হবে তার কোনো মানে নেই। যেটা আমি বলি যে পিঙ্ক দল, স্কাই দল আর ভায়োলেট দল। তো পিঙ্ক দলের যদি গভর্নমেন্ট ফর্ম হয় তাহলে পিঙ্ক দলের যে সবার সব কিছু ভালো লাগবে তার কোনো মানে নেই, যিনি কিনা হেড, যিনি কিনা ডিসিশন মেকার। তো সেটাতে কিন্তু এই যে জেনারেলি এই যে পিএনপিসিটা হয় ওপেনলি বলা যাবে না। যদিও আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, তার মানে ইট ডাজেন্ট মিন আমি ডাইরেক্টলি বললাম যে উনি এই কথাটা কেন বললেন, আমার সাথে জিজ্ঞেস করা উচিত ছিল, একদম না, ঠিক আছে। এভরি মিনিস্ট্রি হ্যাজ সেক্রেটারিয়েটস হু আর সিভিল সার্ভেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে দেখবে সেক্রেটারি। তোমরা নিশ্চয়ই মুভিটা দেখেছো নায়ক বলে, যেখানে অনিল কাপুর একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিল, একদিনকার সিএম, ঠিক আছে। তো তার দেখবে একটা সেক্রেটারি ছিল, যতদূর সম্ভব আমার মনে পড়ছে পরেশ রাওয়াল। তো দেখা গেল সে যখন আবার ছেড়ে দিল, আবার যে মানে আগের যিনি সিএম তার কাছে গেল, তখন আবার বলছে স্যার ভুল হয়ে গেছে। মানে কিছু করার নেই, সেক্রেটারির কাজই এটা, ঠিক আছে। যখন যেখানে যাবে তাকে জেনারেলি ভালো ভালো কথা বলতে হবে। সেক্রেটারিজ প্রোভাইড নেসেসারি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু দ্য মিনিস্টার্স টু টেক ডিসিশন। তার ডান হাত বলা হয় কোনো কিছু ইম্পর্টেন্ট সেকশনের জন্য, স্যার এটা হয়েছে, স্যার এটা হয়নি, এই ধরনের খবরগুলো কে দেয়? সেক্রেটারি। তো ক্যাবিনেট অ্যাজ আ টিম অ্যাসিস্ট্যান্ট বাই ক্যাবিনেট সেক্রেটারিয়েটস, দে আর বেসিক্যালি helping hand, includes many senior servants, very important. Civil servants who try to coordinate the working of different ministries, different ministry তে তোমাদের কাজ করতে হবে। তাহলে বুঝতে পারছো এখন থেকে নিজের বিহেভিয়ার, নিজের অ্যাটায়ার ম্যানারকে অনেকটা বদল করতে হবে, নিজেকে অনেক বেশি শান্ত করতে হবে, যেটা কিনা অনেকেই আমরা পারি না। তবে আস্তে আস্তে পড়াশোনার গভীরতায় যত আমরা চলে যাব, নিজেদের আচরণ বিহেভিয়ার অনেকটাই বদলে যাবে। এবং দেখবে শিক্ষা মানুষকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করাতে সাহায্য করে। অনেকটা জ্ঞান মনে হতে পারে অনেকের, বাট এটা সত্যি। নেক্সট হচ্ছে পাওয়ার্স অফ প্রাইম মিনিস্টার। ওকে, তোমরা একটু জল খেয়ে নিতে পারো, আমি একটু জল খাই, তারপর তোমাদের প্রাইম মিনিস্টারের পাওয়ার্স বলবো, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। একবার বইটা খুলে একটু দেখে নেবে ক্লাসের পরে, যাতে কিনা পড়াটা এখানেই হয়ে যায়। এবং আমি তোমাদেরকে কথা দিয়েছি যেটা তোমাদের সাথে WBCS ক্র্যাকার্সে নিয়ে আসতে চলেছি, লক্ষ্মীকান্তের কমপ্লিট সিরিজ, যেখানে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলে পড়তে পারবে, প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট MCQ থাকছে সেখানে। থ্যাংক ইউ ওয়েট করার জন্য। সো নেক্সট হচ্ছে আমরা যেটা বলছিলাম যে প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার, প্রাইম মানে কি? অ্যামাজন প্রাইম না, প্রাইম মানে কি? প্রাইমারি, মোস্ট ইম্পর্টেন্ট, ইনিশিয়ালি, হাইয়েস্ট। তো
তো র্যাঙ্কের রেসপেক্টে প্রাইম কোয়ালিটি, সুপিরিয়ার, তাই না? ক্যাবিনেটের হেড হচ্ছেন উনি, হেড অফ দ্য গভর্নমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হেড অফ দ্য স্টেট যদি বলে তাহলে হবে প্রেসিডেন্ট, বা যদি হেড অফ দ্য গভর্নমেন্ট বলা হয় তাহলে হবে এক্ষেত্রে প্রাইম মিনিস্টার, ঠিক আছে? ডিফারেন্ট ডিপার্টমেন্টস তার ডিসিশন হচ্ছে ফাইনাল, ঠিক আছে? এবং এক্ষেত্রে জেনারেলি তিনি কি করছেন, সুপারভাইজারের কাজ করছেন। তিনি কি করছেন, যে রেভিনিউ রয়েছে মিনিস্টার্সদের মধ্যে, ঠিক আছে, লিডার হিসাবে তার পাওয়ার, তার কাজকর্ম, সেগুলো সব ডিস্ট্রিবিউট করছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট, গত ক্লাসে বলেছি হোয়াট ইজ কল্ড নো কনফিডেন্স মোশন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ নো কনফিডেন্স মোশন? নো কনফিডেন্স আমি পাচ্ছি না, এর থেকে আমি সাহস পাচ্ছি না, এই ব্যক্তিটার কাজকর্ম আমার ভালো লাগছে না। মানে জেনারেলি কী হবে, যে গভর্নমেন্টের রেসপেক্টে যখন আদার সাইডের যারা অপোজিশন পার্টি এবং মেম্বার্সদের সংখ্যা অনেক বেশি, তারা বলল যে এই যে টিমটা রয়েছে এদের পারফরমেন্স আর ভালো লাগছে না, দে আর নট ডুইং ওয়েল, they are not doing any good work in respect of on behalf of the পাবলিকের রেসপেক্টে কাজকর্ম কিছুই করে না এরা, ঠিক আছে? ছোটো জগন্নাথ হয়ে বসে আছে, এটা যদি বলে তাহলে কি হবে, এন্টায়ার প্রাইম মিনিস্টারকে প্রথমত কুইট করতে হবে, তার সাথে যারা যারা রয়েছে তাদেরকেও বাড়ি চলে যেতে হবে, বাকি বাড়ি যা হয়ে যাবে। কারণ কি, যে হেড, আমাদের যে লিডার বা লিডার অফ দ্য হাউস বা হেড অফ দ্য এন্টায়ার মিনিস্ট্রি, যে আমাদেরকে আনলো, ঘোড়া ডিঙিয়ে তো কেউ ঘাস খেতে পারে না, সে যখন চলে যাচ্ছে আমাকেও চলে যেতে হবে। তার মানে আমাদের হেড চলে যাচ্ছে, মানে তার সাথে জড়িত যারা পুরো টিমকে কি করতে হবে, কুইট করতে হবে, ঠিক আছে? তো বুঝতে পারলে? যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আড্ডা 24/7 বাংলা WBCS টপার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের অনেকেরই প্রশ্ন, আমি তোমাদেরকে PDF কি আদৌ দেব? অবশ্যই দেব। তার জন্য তোমাদের আড্ডা 24/7 বাংলা বেঙ্গলি, বা তোমাদের খুঁজতে হবে আড্ডা 24/7 অফিসিয়াল, ঠিক আছে? সার্চ করো আড্ডা 24/7 দিয়ে, টেলিগ্রামে সার্চ করলে অনেকগুলো গ্রুপ পেয়ে যাবে। তোমরা বাংলায় পড়ছো, WBCS সার্চ করো, পেয়ে যাবে অনেক গ্রুপ, সেই গ্রুপগুলোতে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকেই তোমরা PDFগুলো পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি 1 সপ্তাহ হলো তোমাদের সাথে সবে যুক্ত হয়েছি, তো আই নিড সাম মোর টাইম। হোপফুলি নেক্সট উইক থেকে PDF নিয়ে আর অসুবিধা হবে না। আর এই PDFটা আমি 5টা চ্যাপ্টার পড়িয়ে তারপরেই দিয়ে দেবো, ঠিক আছে? মানে ক্লাস 9টা পুরো কমপ্লিট করি, দেন আমি দিয়ে দেবো, ঠিক আছে? বলছে কি, ক্যাবিনেট ইজ মোস্ট পাওয়ারফুল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। উইদিন ক্যাবিনেট ইট ইজ প্রাইম মিনিস্টার হু ইজ মোস্ট পাওয়ারফুল, উই অল নো দ্যাট। ডেমোক্রেসির রেসপেক্টে এই কারণে প্রাইম মিনিস্টারকে সবসময় আমরা দেখতে পাচ্ছি, আমি কি বললাম, যে ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে তিনি হচ্ছেন হেড, এবং প্রাইম মিনিস্টারকে যেহেতু আমরা সবসময় দেখতে পাচ্ছি দেন দ্য প্রেসিডেন্ট, দেন এটাকে বলা হচ্ছে কি, আরেকটা ফর্ম অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ প্রাইম মিনিস্ট্রিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পড়েছি, তো এটা হচ্ছে প্রাইম মিনিস্ট্রিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে? তার মানে কি, ওয়ার প্রাইম মিনিস্টার ইজ মোস্ট পাওয়ারফুল, who can conduct all the decision, who can make all the decision in respect of parliamentary democracy, ঠিক আছে? তো ডেমোক্রেসি যদি ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, ইন্ডিয়াতে ডাইরেক্ট নয়, বিকজ পিপল অফ ইন্ডিয়া ক্যান নট কন্ডাক্ট দেয়ার ওন পাওয়ার in respect of government. People of India can cast a person as their representative for indefinite period of time, no, for 5 years. ইচ্ছা করে বললাম যাতে কিনা তোমরা কনফিউজ না হও। ফর 5 years, 5 বছরের জন্য সিলেক্ট করছে, কোনো কোনো জায়গায় 4 বছর, কোনো কোনো জায়গায় 2 বছর হয়, 2 বছর হয় না খুব একটা, 4 বছর হয় আর 6 বছর হয়, ঠিক আছে? 5 বছর হচ্ছে ইন্ডিয়ার জন্য, ঠিক? নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার কন্ট্রোল দ্য ক্যাবিনেট পার্লামেন্ট থ্রু দ্য পার্টি। খুব ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টারের রেসপেক্টে মাঝের মধ্যে কিন্তু প্রবলেম আসতে পারে।
অ্যাকোমোডেশনের রেসপেক্টে। কারণ কি, এই যে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিশুদের দপ্তর, শ্রম দপ্তর, আইন দপ্তর, বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, দপ্তর মানে কি গ্রুপস বা বলতে পারি ব্রাঞ্চ, যেখানে কিনা ডিফারেন্ট মিনিস্টাররা থাকছে, সেখানে আবার মিনিস্টার ইন চার্জ একজন থাকে, আবার স্টেট তাদের আন্ডারে থাকে, এরকম ভাগ থাকে। তো তো এক্ষেত্রে গভর্নমেন্টের রেসপেক্টে প্রাইম মিনিস্টারের কাজকর্ম খুব সাপোর্টিভ হওয়া দরকার, যাতে প্রত্যেকের সাথে কোনো অশান্তি না হয়। তো প্রাইম মিনিস্টার বেসিক্যালি কী করছে, গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং তার সাথে মিনিস্ট্রিকে একটা কানেক্টিভিটি তৈরি করছে। হি অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্স, বিকজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নট পারসিউ অর টেক এনি ডিসিশন বাই ওন। এইটাতে কিন্তু পাবন্ধি আছে, এটাতে কিন্তু নিয়ম আছে। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তোমরা জানো মিনি কনস্টিটিউশন, প্রচুর কিছু হয়েছিল। মিনি কনস্টিটিউশন কেন বলে, কারণ এই কনস্টিটিউশনে কি হলো, এত কিছু পরিবর্তন হলো কনস্টিটিউশনের, যে কনস্টিটিউশনের ছোট ভার্সন বলা হলো। লক্ষ্য করে দেখবে এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে মোর পাওয়ারফুল করা হয়েছে দেন দ্য স্টেটস। Central government itself borrow because central government represent whole India, but state government represent only a particular state or states, right? তাহলে সে যদি বড় দাদা হয়, এরা হচ্ছে ছোট ছোট ভাই বোন, তাহলে এটাতে কলিশন করার কোনো দরকার ছিল না, বাট হচ্ছে মানুষজনের ভুল চিন্তা ভাবনায়। বিকজ কনস্টিটিউশনাল ফ্রেমার্স যারা ছিলেন, দে ওয়ার ভেরি পজিটিভ পার্সন, দে অলওয়েজ wanted that India should be democratic and every person will get equally protection under the government. So Prime Minister and government are very important for us because Prime Minister represent the government, union government, তাই না? এখানে প্রেসিডেন্টের কাজ কি, প্রেসিডেন্ট হচ্ছে সিগনেচারি পাওয়ারটা ইম্পর্টেন্ট, বিকজ প্রাইম মিনিস্টারকে আবার নিয়ে আসছে কে, প্রেসিডেন্ট, তাই না? তো অনেক কানেক্টিভিটি আছে, যোগসূত্র আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। ইন্টার স্টেট রিলেশন, সেন্টি স্টেট রিলেশন, এই সম্পর্কগুলোকে আমাদের বুঝতে হবে। তোমরা একটা মজার কথা শোনো, যে অনেকেই বলে না সেন্টি স্টেট রিলেশন চ্যাপ্টারটা কি ম্যাম পড়তে হবে, ইন্টার স্টেট চ্যাপ্টারটা কি পড়তে হবে। তোমাদের জানি রাখি, হোল কনস্টিটিউশনই তো দুটো ভাগ, সেন্ট্রি আর স্টেট, এখন আবার লোকাল আসছে। তো মেন কথাটা কি, আমরা যদি আইন শৃঙ্খলার দিকে যাই, লেজিসলেশনে যাই, তাহলে সেন্ট্রি স্টেট। আমরা যদি এক্সিকিউশনে যাই, তাহলে কি দেখছি, সেন্ট্রি স্টেট। আমরা যদি জুডিশিয়ারিতে যাই, সেখানেও তো সেন্ট্রি স্টেট, এখন লোকালও আছে। তারপরে পুরো কনস্টিটিউশনটা যে মেন কাঠামোটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটাই তো সেন্ট্রি আর স্টেট। তাহলে কেন এই প্রশ্নটা তোমরা করো বোকা বোকা, যে সেন্ট্রি স্টেট কি পড়তে হবে, মানে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ যে কথাটা বলে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। কনফিউশনের কিছু নেই, একটু মন দিয়ে চেষ্টা করো, নিশ্চয়ই খুব ভালো তোমরা এগিয়ে যাবে। তো নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অলরেডি পড়িয়ে ফেলেছি। এবারে প্রেসিডেন্ট থেকে প্রশ্ন এসছে, ভাইস প্রেসিডেন্ট থেকে প্রশ্ন এসছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হচ্ছে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট। তাহলে হেড অফ দ্য গভর্নমেন্টকে কে বলো, প্রাইম মিনিস্টার, ঠিক আছে? তো এখানে নমিনাল পাওয়ারগুলো এনজয় করে, বাট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমাদের ব্রিটেনের কুইন বা কিংয়ের সাথে তুলনা করা হয়েছে, সেরিমোনিয়াল। এটা কে তুলনা করেছেন, ডক্টর বি.আর. আম্বেদকর। সো প্রেসিডেন্টের রেসপেক্টে তার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল আছে, মানে তিনি কিন্তু ওভারঅল যে ফাংশনটা হচ্ছে সেটার রেসপেক্টে সিগনেচারি পাওয়ার, ঠিক আছে? এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে সিগনেচারি পাওয়ারটা ইম্পর্টেন্ট। কিছু এক্সক্লুসিভ পাওয়ার আছে প্রেসিডেন্টের, যেগুলো কারোর কাছে নেই, যেমন ডেথ সেন্টেন্স তিনি রিমুভ করতে পারে, ইম্পর্টেন্ট মিনিস্টারদের তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তিনি রিমুভ করতে পারে। হায়েস্ট যে অফিসিয়ালসগুলো রয়েছে, প্রেসিডেন্ট ইচ্ছা না হলে কেউ সেই জায়গাটাতে থাকতে পারে না। গভর্নরকে তিনি তার ওন উইশে রাখতে পারেন, গভর্নর আবার বের করেও দিতে পারেন, ঠিক আছে? তো প্রেসিডেন্টের রেসপেক্টে আমরা জানি যে ইউনিয়ন এক্সিকিউটিভে পার্ট 5-এ আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 52 থেকে 62 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অলরেডি তোমাদের সাথে আমি আলোচনা করছি, WBCS টপার্স চ্যানেলের ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে প্রেসিডেন্টের রেসপেক্টে
ইলেকশনটা কিভাবে হয়। কোশ্চেন কি দেয় বলো তো, প্রেসিডেন্টের ইলেকশনে কারা থাকে বা কারা থাকে না, এই কোশ্চেনটাই এবারে এসছে। ঠিক আছে, the president is not directly by the people elected members parliament or elected members of legislative assembly or what, so both members of either house of parliament, it means they are called MP, আর members of legislative assembly তার মানে MLA, so MP থাকবে MLA থাকবে। আর ইউনিয়ন টেরিটরি দ্যাট ইজ দিল্লি অ্যান্ড পুডুচেরি, ঠিক আছে, দিল্লি অ্যান্ড পুডুচেরির থেকেও লোক থাকবে, এরা মিলে তৈরি হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন। ক্যান্ডিডেট স্ট্যান্ডিং ফর প্রেসিডেন্ট পোজ হ্যাজ গেট মেজরিটি টু ভোটস টু উইন দ্য ইলেকশন। আরেকটা জিনিস মনে রাখবে, 50 জন হচ্ছে প্রেসিডেন্টকে সাবস্ক্রাইব করবে, 50 জন হচ্ছে প্রপোজার, 50 জন হচ্ছে সেকেন্ডার্স, তাহলে টোটাল এখানে আমরা যদি দেখি টোটাল হচ্ছে 100, ঠিক আছে। প্রেসিডেন্টের রেসপেক্টে ডাইরেক্টলি কিছু হচ্ছে না, তো সেম ট্রু পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্টের পাওয়ার্সগুলো এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, আদার পাওয়ার্স, ভিটো পাওয়ার, এখানে আমরা যদি দেখতে পাই ইমার্জেন্সি পাওয়ার তো বললাম, ঠিক আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার, ডিফারেন্ট পাওয়ার্স, ঠিক আছে। তো বলছে ইফ ইউ casually read the constitution you would think that there is nothing that she can do, all governmental activities take place in the name of the president because president is the head of what, he is a union executive head, ঠিক আছে। তাহলে অল গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস কাকে নেব, কাকে চলে যেতে বলবো, কোথায় কি হবে, সেটা সিগনেচার কে করছে প্রেসিডেন্ট, হি ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পার্লামেন্ট অলসো, অর্থাৎ লেজিসলেচার, দ্যাটস ওয়াই বলা হয় না যে এক্ষেত্রে যারা এক্সিকিউটিভস দে আর রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার বিকজ এক্সিকিউটিভস আর কন্ডাক্ট লেজিসলেটিভ পাওয়ার সাইমেন্টেনিয়াসলি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস প্রেসিডেন্ট করে থাকে যেটা কিনা তার এক্সিকিউটিভ পাওয়ার, লাইক চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করা, জাজেস অফ সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অ্যাপয়েন্ট করা, স্টেটের রেসপেক্টে গভর্নর, ইলেকশন কমিশন, অ্যাম্বাসেডার্স, আদার্স কান্ট্রি, প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টার, সকলকে অ্যাপয়েন্টমেন্ট কে দিচ্ছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো বুঝতে পারছো হোপফুলি। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট ইজ আ সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া, সো ডিফেন্স ফোর্সে কী কী আছে, 3টে সেক্টর আছে, আর্মি, নেভি আর এয়ারফোর্স, আর্মি, নেভি আর এয়ারফোর্স, এই 3টে সেক্টরকে মিলে হচ্ছে আমাদের ডিফেন্স ফোর্স, বা বলা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ আ চিফ কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স, ক্লিয়ার। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে তিনি কিন্তু অ্যাডভাইস নেবেন, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই বলা হয়েছে প্রেসিডেন্ট ইজ বাউন্ডেড টু টেক অ্যান অ্যাডভাইস ফ্রম দ্য ক্যাবিনেট, সো হি অ্যাকচুয়ালি taken advice from them but he can also select them, right? এর পাশাপাশি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছ থেকেও অ্যাডভাইস নিতে পারে, সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে, এটা হচ্ছে আর্টিকেল 143 143 ধারাতে বলা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং শি ডু ওন পাওয়ার, এক্ষেত্রে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছে, ইলেকশনের রেসপেক্টে থাকছে, প্রেসিডেন্ট এক্সারসাইজ করছে ডিফারেন্ট পাওয়ার, লোকসভার রেসপেক্টে, দেখো এখানে লোকসভার রেসপেক্টে প্রেসিডেন্টের কাজ আছে অনেক, কি বলতো এখানে না মানি বিল আছে 110 ধারায়, প্রেসিডেন্ট কি করছে প্রায়ার অ্যাপ্রুভাল দিচ্ছে, নাহলে মানি বিল কিন্তু কোনোভাবেই বিল হিসেবে রেকগনাইজ পাবে না। প্রেসিডেন্টের ভিটো পাওয়ার আছে, প্রেসিডেন্ট লোকসভার রেসপেক্টে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে অ্যাপয়েন্ট করছে, সরি নমিনেশন দিচ্ছে, মনে রাখবে নমিনেশন, ঠিক আছে, আর রাজ্যসভার রেসপেক্টে 12 জনকে, এটাও মনে রাখতে আমাদের হবে। আচ্ছা, বাদ বাকি যে ডেফিনেশন রয়েছে সেটা আমি পরের ক্লাসে পড়াচ্ছি, তোমরা যারা WBCS ক্র্যাকার্স এই রেসপেক্টে পেপার 5-এ কিছু কনফিউজ রয়েছো, তোমরা যারা ভয় পাচ্ছ যে মেন্সে কী হবে, বা নেক্সট ইয়ার যারা প্রিলিমস নিয়ে ভাবছো যে অনেকেই আমরা এখানে স্পেসিফিক্যালি পলিটির রেসপেক্টে একটু কনফিউজ, তাদেরকে জানিয়ে রাখি ক্র্যাকার্সে আমরা বেসিক্যালি একদম বিগিনিং লেভেল থেকে একদম আলটিমেট লেভেল পর্যন্ত পৌঁছাবো, রিচ করার চেষ্টা করব। এখানে আমার যে কোড Y353 এটা তোমরা ইউজ করো, নিজেদের লার্নিং এক্সপিরিয়েন্সকে আপডেট করার চেষ্টা করো,
তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, টিল দেন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ক্লাসে, ঠিক আছে?